হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে আবহাওয়াটা মেঘলা, ভালোই কিন্তু বাতাস মাঝে মধ্যে আসে, দমকা বাতাস। এরকম পরিবেশের মধ্য দিয়ে শুরু করছি আজকের ব্লগ। টাইটেল এবং থাম্বনেল দেখছেন। আজকে হচ্ছে মাইলেজ ভালো পাবার উপায়ের তৃতীয় পর্ব। কেমন? আর আজকের এই তৃতীয় পর্বে আলোচনা করব টায়ার প্রেসার এবং চেইন স্পকেটের পরিচর্যা সম্পর্কে, একই সঙ্গে এয়ার ফিল্টার। আচ্ছা, তো প্রথমে বলি হচ্ছে প্রথমে বলবো হচ্ছে টায়ার প্রেসার নিয়ে। খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট টায়ার প্রেসার এর পরিচর্যা বা চাকার পরিচর্যা। তো দেখেন, আমরা টিউবলেস মোটরসাইকেল হোক আর টিউব মোটরসাইকেলই হোক, সেইটার চাকায় এই ইয়ের মধ্যে কি থাকে? হাওয়া থাকে, তাই না? এই হাওয়াটাই কিন্তু টায়ারটাকে ফোলায় বেলুনের মতো। তারপরে আমরা এই স্মুথলি রাইডিংটা করতেছি। এখন কোনো কারণে যদি আপনার টায়ার প্রেসার কমে যায় এবং স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন কিন্তু আপনার মোটরসাইকেলটা ভার লাগবে চালাতে। হ্যাঁ, খুবই ভাল লাগবে, যেটা আপনার ইঞ্জিনের উপরে অত্যাধিক চাপ ফেলবে। এই অত্যাধিক চাপের কারণে আপনার অ্যাক্সিলারেশন ড্রপ করবে, আপনার টপ স্পিড ড্রপ করবে, একই সাথে আপনার মাইলেজ ভয়াবহভাবে হ্রাস পাবে। এখন এইটা যদি দুইটা চাকাতে টায়ার প্রেশার অস্বাভাবিকভাবে কম হয়, সেটাও হবে। আবার সামনে পেছনে যে কোনো একটাতে যদি টায়ার প্রেশার অস্বাভাবিকভাবে কমে যায়, সেক্ষেত্রেও হবে। সুতরাং দুইটা টায়ারের মধ্যেই আপনাকে কোম্পানি রিকমেন্ডেশন অনুযায়ী ন্যূনতম টায়ার প্রেশারটা দিতে হবে। এর চেয়ে আপনি খানিকটা বাড়াইতে পারেন কোম্পানি যা বলছে সেটা থেকে, কিন্তু কমানোটা একদম অযৌক্তিক। আবার একবারে ফালা দিয়া ভরে রেখেন না, তাইলে কিন্তু আবার আপনি ব্রেক করতে গেলে পরে টরে মানে টায়ারের গ্রিপ কিন্তু কমে যাবে। মনে করেন কোম্পানি বলছে সামনে দিতে 27 PSI, এখন আপনি মনে করেন সেখানে দিচ্ছেন 30 বা 32 PSI। এই দেখেন, এই দেখছেন কি অবস্থা? এই হচ্ছে বসিলা ব্রিজের অবস্থা। একদম পুরো গায়ের উপর দিয়ে উইঠা আইসা ওভারটেক করতে হবে। এদের এত তারা, এরা কোথায় যাচ্ছে? ওই যে কয়েকদিন আগে আমাদের এক বলছিল না, আমার মনে হয় কি যে এরা বেহেস্তে যাচ্ছে। এত মানে এগুলোর নিয়ে কথা বলতে গেলে না মুখ দিয়ে গালি চলে আসে। যাক, আমরা আমাদের টপিকে ফিরি। কোম্পানি ধরেন বলছে আপনার সামনে দিতে 27, এখন আপনি 27-এর জায়গায় 30 বা 32 দিচ্ছেন, সমস্যা নাই। এখন আপনি 27-এর জায়গায় যদি 50 দিয়ে দেন, তাইলেই হলো সমস্যা। ঠিক আছে, আপনি বেশি দেন সমস্যা নাই, কিন্তু সেটা 5 থেকে 6 PSI এর উপরে যাওয়াটা অযৌক্তিক বলে আমি মনে করি। দরকার নাই, উল্টা আরও বিপদ ডেকে আনবেন। আপনার টায়ারের গ্রিপ কমে যাবে, ব্রেক ফেল ইস্যু কিন্তু চলে আসার আশঙ্কা অনেক বেশি। আর এইবারে টায়ার প্রেশারের ব্যাপারে আরেকটা লক্ষণীয় কথা হচ্ছে, কারো কাছ থেকে এরকম অভিযোগ শোনা যায়, বলে যে ভাই আমি তো 2 দিন পরে পরে টায়ার প্রেশার চেক করি, কিন্তু আমার হাওয়া অটোমেটিক কমে যায়। আচ্ছা, এই হাওয়া অটোমেটিক কমে যাওয়া এটা একটা আসলেই বড় একটা সমস্যা। আমরা তো আর কেউ টায়ার এক্সপার্ট না যে বুঝে ফেলাবো। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা যদি আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে সাধারণত আমি দেখছি যাদের টায়ার অনেক বেশি পুরনো হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসে। তো প্রতি 5 থেকে 6,000 কিলোমিটার চালানোর পরে বা 10,000 কিলোমিটার চালানোর পরে সবচেয়ে ভালো হচ্ছে আপনার টায়ারের মধ্যে বল টিউব থাকে, বল টিউব। এই বল টিউবটা পরিবর্তন করে ফেলবেন। এই বল টিউবটা যদি দুর্বল হয়ে যায় বা কার্যকারিতা কমে যায়, তাহলে আপনি যতই টায়ার প্রেশার দেন না কেন, এই হাওয়া কিন্তু থাকবে না। দেখবেন 2-3 দিন বা 5 দিনের মধ্যে দেখবেন কমে একদম পুরা আপনার ইঞ্জিন আবার ভার হয়ে গেছে। এটার দামও কিন্তু খুবই কম, হয়তো বা জোড়া 15-20 টাকা নিতে পারে। এটা পাবেন হচ্ছে টায়ারের দোকানে, যারা টায়ার রিপেয়ারিংয়ের কাজ করে তাদের কাছে পেয়ে যাবেন। তাছাড়া যাদের ধরেন টিউব টায়ার, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। ওইটার মধ্যে কিন্তু আপনার থাকে, এই বল টিউব থাকে। কারোর মধ্যে আবার এরকম একটা কুসংস্কার প্রচলিত আছে যে টায়ার জেল দিলে নাকি চাকার ওজন বাইরে যায়, আর চাকার ওজন বাইরে গেলে নাকি মাইলেজ কমে যায়। হাস্যকর ব্যাপার। এরা কারা? এরা কোত্থেকে আসে? এদেরকে এইসব গল্প কে শোনায় যে টায়ার জেল দিলে মাইলেজ কমে যায়? একটা ব্যাপার কি, টায়ার জেল যখন আপনি দিবেন,
আর আপনি যখন রাস্তায় চালাবেন আপনার কি মনে হয় যে টায়ার জেল ওই চাকার এক কোনায় গুমটি মাইরা কোনো ব্যাঙের মতো বসে আছে? টায়ার জেলটা কিন্তু তরল, ওইটাও কিন্তু চাকার গতির সাথে ঘুরতেছে। তো তার মানে কি টায়ার জেলটাও কিন্তু একটা গতি লাভ করছে। তো গতি লাভ করলে বস্তুর ওজন বাড়ে না কমে? আর কিছু বলতে হবে? গতি লাভ করলে বস্তুর ওজনও কিন্তু কমে যায়। সুতরাং টায়ার জেল দিলে যে মাইলেজ কমে যায় এই ধারণা থেকে বেরিয়ে আসুন। এটা একটা কুসংস্কার, ফালতু কথা। যারা বলে তারা আসলে কোন দেশের মানুষ আমার ঠিক জানা নাই, বা তারা আদৌ কোনো মানুষের পর্যায়ে পড়ে কিনা আমার জানা নেই। ঠিক আছে, টায়ার সম্পর্কে আপনাদের কথাবার্তা বলে দিলাম। চলেন এইবারে কথাবার্তা শুরু করি হচ্ছে এয়ার ফিল্টার সম্পর্কে। এইটা একটা মোটর সাইকেলের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, এই এয়ার ফিল্টার। এখন এটা যে কোনো মোটর সাইকেলই হোক, 50, 80, 100, 110, 125, তারপরে ধরেন স্পোর্টস বাইক, 1000 সিসির বাইক, যা বলেন, এই গাড়ি বলেন, ঠিক আছে, সবগুলোর জন্যই হচ্ছে এয়ার ফিল্টার একটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখন আমাদের কারো এয়ার ফিল্টার দেওয়া আছে ফোমের, কারো এয়ার ফিল্টার আছে ভিসকস পেপারের, এক একজনের এয়ার ফিল্টারের শেপ আবার এক এক রকম। সে যাই হোক, আপনাকে এয়ার ফিল্টারের প্রতি মারাত্মক রকমের সচেতনতার পরিচয় দিতে হবে। সচেতনতা বলতে আমরা যারা ঢাকা শহরে থাকি, বিশেষ করে আমাদের তো এটা হচ্ছে একটা বায়ু দূষণের তীর্থস্থান। তো এই বায়ু দূষণের তীর্থস্থানে যারা থাকেন তারা প্রতি 2-3 হাজার কিলোমিটার পর একবার করে টায়ার এয়ার ফিল্টার পরিষ্কার করবেন। ঠিক আছে, খুব ঘন ঘন করতে হবে কাজটা। প্রতি 2-3 হাজার কিলোমিটার পর এয়ার ফিল্টার বাতাস মাইরা পরিষ্কার করবেন। আর যদি পরিবর্তন করা প্রয়োজন হয় তাহলে আজকাল বিলম্ব না করে পরিবর্তন করে ফেলবেন। আপনার এয়ার ফিল্টারে যদি ময়লা জমে তাহলে কিন্তু মানে ইঞ্জিনে যে বাতাস যায়, এয়ার ফুয়েল মিক্স হয় না, তো ওই যে বাতাসটা যায়, তো এই বাতাসটা কিন্তু যাইতে বাধাপ্রাপ্ত হবে। আর বাধাপ্রাপ্ত হইলে এয়ার ফুয়েলটা সঠিকভাবে মিক্স হইতে পারবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার মাইলেজ ভয়াবহভাবে ড্রপ করবে। আমি এমনও মানুষ দেখছি তারা এয়ার ফিল্টার কি চিনেই না। হ্যাঁ, তারা যখন আসছে মোটরসাইকেল সার্ভিস সেন্টারে কাজ করাইতে, তখন আসার পরে তাদের এয়ার ফিল্টার খুললে দেখা গেছে এয়ার ফিল্টারের যে পেপার ওইটা এমনভাবে ভিজে আছে মনে হইতেছিল যে রুটির মধ্যে আমরা গরুর মাংসের ঝোল ভিজায়া রাখছি আর কি। ঠিক আছে, এরকম এয়ার ফিল্টারও আমি আমার জীবনে দেখছি। তো চলেন এবার হচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ যে পয়েন্ট, সেটা হচ্ছে চেইন স্পকেটের পরিচর্যা। এটা খুব কমন একটা ব্যাপার, এটা কম বেশি প্রত্যেকটা বাইকারই জানে। কেমন, এটার মধ্যে কিন্তু আবার বিশেষ কিছু কথা আছে, সেগুলো বলবো আপনাদেরকে এখন। তো আমাদের পুরো যে চেইন স্পকেট সেট, সামনে থাকে হচ্ছে ছোট একটা স্পকেট, আর পেছনে থাকে হচ্ছে বড় একটা স্পকেট, আর মাঝখানে এটা যুক্ত করা থাকে চেইনটা দিয়ে। হ্যাঁ, যেটার আমি খাস বাংলায় বলি চেইনের ফিতা। তো এই চেইনের ফিতা কারো চেইনে দেখা যায় হচ্ছে চেইন কভার থাকে, যেমন হিরো হাঙ্ক, আর কারো চেইনে দেখা যায় চেইনের কভার থাকে না, যেমন আমার পালসার NS160। তো যাদের চেইনের কোনো কভার থাকে না, অর্থাৎ খোলা থাকে, খবরদার কেউ আবার প্যান্টের চেইন খোলা রাখেন না, তাইলে কিন্তু বিপদ আছে। তো যাদের বাইকের চেইন খোলা, তাদের চেইন কিন্তু ময়লা হয়ে যায় খুব দ্রুত। ঠিক আছে, তো ময়লা হওয়াটা খুবই স্বাভাবিক। তো এই কারণে যাদের চেইনটা খোলা থাকে তারা প্রতি কি বলা যায় 4-5 দিন পরই চেইন লুব্রিকেশন করে ফেলবেন। আর যাদের চেইনে কভার আছে তারা একটু বাইচা গেছেন, তারা অন্ততপক্ষে 10 দিন বা 11 দিনের মধ্যে চেইনটা লুব্রিকেশন করে ফেলবেন। চেইন খোলা থাকলে হয় কি, আপনার ধুলাবালিগুলা সরাসরি এসে চেইনের গায়ে পড়তেছে, বিপরীতে কভার চেইনে এই সমস্যাটা থাকে না। এখন চেইন লুব্রিকেশন নিয়ে প্রচুর বিতর্ক আছে, তো এত বিতর্কে যাওয়ার দরকার নাই। বাজারে বহু ধরনের চেইন লুব আছে, পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি গিয়ার অয়েল দিতে পারেন। বেস্ট হচ্ছে গিয়ার অয়েল দেওয়া, আমিও এই কাজটা করি। আসলে এতে করে কি হয়, কৃচ্ছতা সাধন হয়, অর্থ সাশ্রয় হয়। কেমন, তো আমিও এই কৃচ্ছতা সাধনের প্র্যাকটিসটা বহুদিন ধরে করি। আবার কেউ বলে থাকেন এই কেউ করে ওই পোড়া মোবিল দেয় বা এমনি নর্মাল
পোড়া ছাড়া মোবিল দেয়, ঠিক আছে। তো এগুলা দিতে আবার অনেকে না করে, বলে এই হয় সেই হয়, চেইন নষ্ট হয়ে যায় ইত্যাদি। ঠিক আছে, আপাতত এই টপিকটা এই জায়গায় স্থগিত রাখলাম। ঠেকায় ওগুলো দিতে পারেন, সমস্যা নাই। তবে এই চেইনে আপনার পোড়া মোবিল বা ইঞ্জিন অয়েল দিলে কি হয় না হয় সেগুলো নিয়ে আলাদা ইন্টারেস্টিং একটা ভিডিও বানাবো অতি দ্রুত, ঠিক আছে। তো চেইনে আপনাকে নিয়মিত লুব্রিকেশন করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের চেইন স্পকেটের সামনের যে স্পকেটটা থাকে এইটা কিন্তু ক্ষয় হয়ে যায় পিছনেরটার আগে, কেমন? এটা খুবই ন্যাচারাল ব্যাপার। সুতরাং আপনাকে একটু নিয়মিত চেক টেকে রাখতে হবে আর কি, যে আপনার সামনের চেইন স্পকেটটা ঠিক আছে কিনা, এটা বেশি ক্ষয় হয়ে গেছে কিনা। বেশি যদি ক্ষয় হয়ে যায় তাহলে বদলাই ফেলবেন, আর যদি না বদলান সেক্ষেত্রে আপনি খারাপ শব্দ পাবেন এবং এটার কারণে মাইলেজে সমস্যা তো আসবেই। আর চেইন যদি শুকনা রাখা চালান, নিয়মিত যদি লুব্রিকেশন না করেন, সেই ক্ষেত্রে চেইনটা কিন্তু ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পারবে না, আটকায় যাবে। ইঞ্জিনের উপরে একটা প্রেশার কিছুটা হইলেও আসবে। তো এইটা থেকে কিন্তু আপনার মাইলেজ আশঙ্কাজনক হারে ড্রপ করতে পারে। আর পেছনের যে স্পকেটটা ওইটা আসলে অনেক দিন টিকে, যেমন আমারটা 32,000 কিলোমিটার পর্যন্ত চালাইছিলাম। কারো ক্ষেত্রে আরও বেশি হইতে পারে, কারো ক্ষেত্রে আরও কম হইতে পারে। তো ওইটা চেকের উপর রাখবেন, প্রয়োজন হলে বদলায় ফেলবেন। এগুলো থেকেও কিন্তু কি হয়, মাইলেজ ড্রপ হবার একটা আশঙ্কা থাকে। তো ভালো মাইলেজ পাওয়ার উপায় নিয়ে এই ভিডিওটার আগে কিন্তু আমি 2টা ভিডিও পাবলিশ করছি। একটা হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট নিয়ে, আর আরেকটা কী নিয়ে জানি, ভুলে গেছি ওইটা। চিন্তা করেন, আমি বানাইছি, আমি ভুলে গেছি। যাই হোক, এর আগে 2টা ভিডিও পাবলিশ হয়েছে, ওই ভিডিওর লিঙ্ক 2টা দিয়ে রাখছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। আর মাইলেজ টেস্ট আর ভালো মাইলেজ পাওয়ার জন্য আরও কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এরকম ভিডিও আরও কয়েকটা আসবে। এখনও পর্বগুলা শেষ করি নাই পুরোটা। তো সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।